এক্সপিরিয়েন্সটা কি বলবো, আমি এক্সামের দিন আসলে আমার অনেক অনেক কি বলবো, মানে আমার নিজের এক্সামের টাইমে ভুল হয়ে গেছিল হঠাৎ করে। মাঝখানে একটা অনলাইনের এক্সাম ছিল যেহেতু, তো গুগল মিটে মেবি পরীক্ষা হয়েছিল। তো আমার হঠাৎ করে একটা ফোন চলে আসছিল, মানে আমি ফোনে পরীক্ষা দিতেছিলাম। ফোন চলে আসার পর আমার পুরো এক্সাম মানে কেটে গেছে। আবার আমাকে ঢুকে পুরা শুরু থেকে পরীক্ষা দেওয়া লাগছে। মনে হয় হবে না, পরে হয়ে গেছে মানে আল্লাহর রহমতে। কারণ আমার মানে পুরা আমি মাঝপথে ছিলাম পরীক্ষার, তখন একটা কল আসছে ফোনে। ফোনে কল আসার পরে হ্যাঁ, আমার হ্যাঁ। পুরাটা মানে আমাকে গুগল মিট থেকে বের করে দিছে একেবারে, মানে যেই প্ল্যাটফর্মে পরীক্ষা হয়েছে ওটা থেকে একেবারে বের করে দিচ্ছে। তো আমার আবার রিজয়েন করে আবার হচ্ছে শুরু থেকে এক্সাম মানে সব দেওয়া লাগছে। টাইমের একটা ব্যাপার ছিল, আমি করছিলাম তখন এইটারে কি মানে প্যানিক হয়ে গেছিল। যাই হোক, এটা ছিল আমার এক্সামের এক্সপিরিয়েন্স। তারপর আল্লাহর রহমতে আর আমার ফ্যামিলির অনেক ইচ্ছা ছিল যে আমি যেন হলিক্রসে আসি। মানে আমার বড় দুই বোনও হলিক্রসে ছিল। তো হচ্ছে আচ্ছা। আব্বু আম্মুর দোয়া সব মিলায় চলে আসছে পরে। আর হচ্ছে প্রিপারেশনের জন্য হচ্ছে আমি বলবো, মানে কোচিং করো বা না করো, অ্যাটলিস্ট এসএসসির কনসেপ্টটা অনেক ভালো মতো মানে নিজের মধ্যে রাখতে হবে। কারণ আমি নিজেই দেখছি আমাদের এক্সামের সময় অনেক কনসেপচুয়াল অনেক কোয়েশ্চেন ছিল। মানে এমন না যে র্যান্ডম একটা খুবই সহজ একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, খুবই কমন একটা প্রশ্ন এরকম হবে। যেহেতু তুমি মানে তোমাকে পিক করবে ওনারা অনেকের মধ্যে থেকে ভালো একজনকে নিবে, সেজন্য অবশ্যই একটু মানে ক্রিটিক্যাল একটা প্রশ্নই দিবে, এটা মানে বুঝাই যায়। তো আমাদের সেটা তো বারো অবশ্যই। কোয়েশ্চেন দেখেই বোঝা গেছিল যে একটু মোটামুটি হার্ড হয়েছে কোয়েশ্চেনটা। আবার হ্যাঁ, একটা জিনিস হচ্ছে অনেকগুলা সেটে পরীক্ষা হয়েছে। তো এটা অফলাইন এক্সাম, মানে আমাদের পরের থেকে তো আর অনলাইন হয় নাই। তো অফলাইনে কি এরকম মানে যে শিফট ওয়ান শিফট টু বুয়েটের যেমন প্রিলিতে দুইটা শিফটে এক্সাম হয়, ওই রকম আর কি অফলাইনে হয় কিনা আমি জানি না। হ্যাঁ, বাট হ্যাঁ। আমাদের অনলাইনে অনেকগুলা শিফটে এক্সাম হয়েছে, মানে 100 100 করে ব্যাচ ব্যাচ করে দিছিল। তো এক বোঝাই যায়, কারণ নইলে তো কোয়েশ্চেন লিক হওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমি যেইবার পরীক্ষা দিছি মানে যেই ব্যাচে, ওইখানে কোয়েশ্চেনটা তুলনামূলক কঠিন ছিল। তো মানে প্রিপারেশন নেওয়ার সময় মনে রাখবা যে তোমার কনসেপ্টটা যেন ভালো থাকে। আর মানে কিছু জিনিস তো অবশ্যই মুখস্থ করতে হবে, বাট বেশিরভাগ জিনিসই হচ্ছে মানে মানে মাথা ইউজ করে। যদি তুমি মানে কনসেপ্ট না থাকে, মুখস্থ বিদ্যা এটা দিয়ে আসলে ম্যাথ ফিজিক্স এগুলা পার পাবা না, বুঝছো? আসলে এসএসসির এটা সময় সত্যি থেকেই কথা। ভালো মতো করবা। হ্যাঁ। আর হচ্ছে অনেক আমি হচ্ছে আমাদের সায়েন্সে 800 জন। হ্যাঁ, আর কমার্স 800 400 করে মেবি থাকে। তো টোটাল মেবি কলেজে 2200-র মতো স্টুডেন্ট এরকম থাকে আর কি, মানে সায়েন্স বিজনেস স্টাডিজ আর হিউম্যানিটিজ মিলায়। সায়েন্সে 800 জন পরীক্ষা দেয় মোটামুটি ধরো। আমাদের বার মেবি 7-8 হাজার পরীক্ষা দিছে। যে বছর আর কি এসএসসি রেজাল্ট একটু ভালো থাকে এরা এক এক বছর এক এক রকম হয় না। তো ওইবার হচ্ছে অ্যাপ্লিকেন্ট অনেক বেশি হয়। যেমন আমি হচ্ছে আমার একটা আত্মীয়, ও হচ্ছে 22 সালে ওর হলিক্রস অ্যাডমিশন সায়েন্সের জন্য। 12,000 জনকে নেওয়া হয়েছে। হলিক্রসের অ্যাডমিশনটা একটু টাফ হবে, তো তাও মানে কম থাকে। এনডিসি তে আরো বেশি অ্যাপ্লিকেন্ট থাকে। তো যারা এই দুটা কলেজে আবার সেন্ট জোসেফ এগুলাতে পরীক্ষা দিবা, ওরা হচ্ছে এসএসসির রেজাল্টটা ভালো রাখবে আর শুরু থেকে এসএসসির জন্য ভালো মানে এসএসসির যে পড়াগুলো আছে ওগুলো ভালো করে পড়বা, বুঝছো? এগুলা হচ্ছে অ্যাডমিশনে হলিক্রস কলেজ নটরডেম কলেজ এগুলোর অ্যাডমিশনে কাজে লাগে এই আসলে প্রসেসে। মানে পড়ালেখা যা সেটা হচ্ছে একাডেমিক টাইমে, পরীক্ষার আগে বা অ্যাডমিশনের আগে 1 মাস পরে কখনো চান্স পাওয়া সম্ভব না। বেসিক বিল্ড আপের মেইন টাইমটাই হচ্ছে একাডেমিক, যে 2 বছর, সেই দুই হ্যাঁ, হ্যাঁ। বছর এটা ছাড়া অ্যাকচুয়ালি পসিবল হয় না। আরেকটা জিনিস কাজ করে, লাক। লাকের ব্যাপারটা অনেক কাজ করে। কজ আমি আমি তো নিজেও হচ্ছে এনডিসির স্টুডেন্ট। সো আমি দেখছি ব্যাপারটা লাক কাজ করে। আর মেইনলি হচ্ছে আমার লাইফে যে এনডিসি অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশন টেস্টে 1 মাস পরে চান্স পাওয়া যায়, 2 বছর পরে চান্স পেতে হয়। 1 মাসের বেসিক কনসেপ্ট, কথাটা খুব ভালো বলেছে যে শুরু থেকেই বেসিক ক্লিয়ার করে পড়তে হয়। কারণ একটা কথা আছে যে 3 দিনের ভাত তো একদিনে খাওয়া সম্ভব না। ঠিক সেম ওয়েতে 2 বছরের পড়া 1 মাসে পড়া সম্ভব হয় না, যেটা বেসিক ক্লিয়ার।
পড়া যায়, বাট বেসিক ক্লিয়ার হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে সাবিহা, তুমি তো হলিক্রস কলেজে চান্স পেলা, দেন হলিক্রস কলেজে পড়ালেখার বিষয়ে আমাদের কিছু বলো। যদিও হলিক্রসের অনেক টিচারের কাছে আমি পড়েছি, হলিক্রস কলেজে আইডি স্যার ছিল, আইডি স্যারের কাছে আমি সরাসরি অফলাইন আইডি স্যারের কাছে ম্যাথ করতাম। আমার শুরু থেকে, আমার হচ্ছে কলেজ লাইফের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার আইডি স্যারের কাছেই ম্যাথ করা। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি ম্যাথের জন্য আর অন্য কার কাছে পড়তাম না। ইভেন ইংলিশ শুভেন্দু স্যারের কাছে পড়তাম, শাখাওয়াত স্যারের কাছে আইসিডি পড়তাম। সো হলিক্রসের অনেক টিচারের সাথে আমার মেমোরি কানেক্টেড আছে। তো এখন তোমার কাছ থেকে কলেজের ইন্টারনাল পড়ালেখা এন্ড কলেজের ব্যাপারে তোমার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, আমাদের তো ক্লাস শুরু হয়েছিল অক্টোবরে নাকি সেপ্টেম্বরে? অক্টোবরে। আহ অক্টোবরের মাঝে। সেপ্টেম্বর, সেপ্টেম্বর অক্টোবর এরকম না, হবে। অক্টোবরের মাঝের দিকে আমাদের আছে আর কি। তো হচ্ছে শুরু থেকে আমাদের তো আমরা করোনার ব্যাচ ছিলাম তো। তো আমাদের অনলাইনেই হতো সব। তো হচ্ছে অনলাইনে যে ক্লাস গুলা নিত, ওনারা খুবই ডেডিকেটেডলি ক্লাস নিত। মানে এমন না যে কোনোদিন ক্লাস মিস গেছে, বা আমি অনেক শুনতাম যে ক্লাস হয় না অনেক কলেজে, বুঝছো? এইসব হয় নাই কোনো, সব টিচার পড়াতে। তো অনলাইন ক্লাস আমি নিজেই শুরু থেকে অনেক এক্সাইটেড হয়ে, মানে অনেক এনথিউজিয়াজম নিয়ে শুরু থেকে সবগুলা ক্লাস অনেক লিখে লিখে, নোট করে করে লিখে লিখে পড়াশোনা করতাম, ক্লাস অ্যাটেন্ড করতাম। যাই হোক, এটা তো ছিল অনলাইনে, মানে শুরু থেকে এরকম ছিল তো। একটা জিনিস আমি দেখছি যে টিচাররা মানে পড়ায় অনেক ভালো, যেটা পড়ায় খুবই ভালো পড়ায়, কিন্তু ওনারা মানে সময়ের তো একটা ব্যাপার আছে, আমাদের তো একটা টাইম পিরিয়ড আছে, বুঝছো? তো যেমন হ্যাঁ, হ্যাঁ, 1.5 বছরের মধ্যে এতগুলা জিনিস পড়তে হবে। তো আমার একটা মানে ওনাদের পড়ানো নিয়ে আমার কোনো অভিযোগ নাই, জাস্ট একটা জিনিসই ছিল যে অনেক সময় নিয়ে পড়াতো। মানে ধরো একটা চ্যাপ্টার শেষ করতে 4-5 মাস, খুবই মানে এটা খুবই একটা, কি বলবো, আমার কাছে বিরক্তিকর লাগতো জিনিসটা। সাপোজ একটা টিচারের ধরো ম্যাথ পড়াতো 3 জন, তো হচ্ছে আহ 3 জন হচ্ছে 3টা চ্যাপ্টার শুরু করাতেন, তো ওনারা সপ্তাহে একটা করে লেকচার পাইতো। তো মাসে হচ্ছে ওনাদের 4টা লেকচার থাকে, এরকমই তো, তাই না? তো ওনারা যদি হ্যাঁ, হ্যাঁ, একটা মানে একটা চ্যাপ্টারই ওনারা যদি ধরো ম্যাথের একটা চ্যাপ্টার, ধরো ম্যাট্রিক্স এর মতো একটা চ্যাপ্টার যদি ওনারা 20টা ক্লাস নিয়ে নেয়, ম্যাট্রিক্স আর নির্ণায়কের যদি একটা চ্যাপ্টারে, তাহলে বুঝতেই পারতেছো মোটামুটি 3 মাসের মতো এখানে চলে যাবে, তাই না? এরকমই হয়েছিল তো। মানে ওনাদের পড়ানোর খুবই ভালো, আমার সব আমার কলেজের টিচারদের। শুধু সময়টা নিয়ে আমার একটু প্রবলেম হতো, যেহেতু তুমি তো আমাদের কলেজে অনেক স্যারদের কাছে পড়তো, আমি আমি নিজে কখনো পড়ি নাই। আমার মানে আমি কখনোই অফলাইনে, কলেজ থাকতে অফলাইনে কারো কাছে পড়ি নাই। আমার বাসা কলেজ থেকে অনেক দূরে ছিল তো। তো আমি হচ্ছে আচ্ছা, ওইভাবে, ওনারা তো সবাই ফার্ম গেট এরিয়া বেসড হয়ে পড়াতেন। তো আমি আর কি বাসায় নিজে হ্যাঁ, নিজেই হ্যাঁ, পড়তাম। তো আমি অনেক ডিপেন্ডেন্ট ছিলাম অনলাইন ক্লাস, মানে কলেজের অনলাইন ক্লাস গুলোর উপরে। তো মানে যেটা পড়াতো অনেক ভালো পড়াতো, জাস্ট টাইম মানে এক একটা সাবজেক্ট অনেক, টাইম বেশি এক লাগতো। একটা চ্যাপ্টার অনেক টাইম নিয়ে পড়াচ্ছে, এটা নিয়ে আর কি একটু প্রবলেম হতো, কারণ সিলেবাস শেষ করার তো একটা ব্যাপার আছে, তাই না? এইটাই। তো আমার মনে হয়, আচ্ছা আমি আরেকটু বলবো, আমার মনে হয় যে কলেজে যারা আসো বা স্কুলে যারাই থাকো, নিজ দায়িত্বে হচ্ছে নিজের সিলেবাসটা শেষ করার একটা টেন্ডেন্সি রাখবা। শুধু কলেজের টিচারের লেকচারের উপর, যে কোনো কলেজের স্টুডেন্টই আমি মানে সবাই সব ক্ষেত্রেই দেখছি টিচাররা শেষ করতে পারে না, বুঝছো? মানে সিলেবাস হুম, হুম। কখনোই ওভাবে সুন্দর করে শেষ করে দেয় না। আমি আর কি যত কলেজের স্টুডেন্টের কাছে শুনছি। তো তোমার নিজের পরীক্ষা যেহেতু এইচএসসি তে তোমার নিজেরই বসতে হবে, তো হচ্ছে নিজে থেকে একটা টাইম প্ল্যান করে, বা যেই টিচার নিজে থেকে একটা সেট করে রাখবা যে আমি এই টাইমের মধ্যে আমার নিজ থেকে সিলেবাসটা শেষ করবো, একবার কমপ্লিট করবো, বুঝছো? যাদের শর্ট সিলেবাস আছে ওরা তো তাও একটু কম প্রেসারে থাকবে। আমার মনে হয় না এখন আর সামনের এইচএসসি কোনো ব্যাচকে শর্ট সিলেবাস দেওয়া না। হবে। করোনার সময় যারা ছিল ওই সময় থেকে ধরো 21, 22 আমরা, তারপরে 23, এরা হয়তো বা শর্ট সিলেবাস পাইছে, কিন্তু ফুল সিলেবাসে দেখবা আরো অনেক কষ্ট। 1.5 বছর বা মানে 2 বছরের টাইম পিরিয়ডে এত কিছু পড়া আসলে একটু কষ্টই হয়। ঠিক আছে, তো নিজে থেকে শেষ করার একটা নিয়ে রাখবা, টেন্ডেন্সি রাখবা। আর হচ্ছে আমার কলেজ নিয়ে যদি আরো বলতে চাই, পড়াশোনার পরিবেশ অনেক ভালো ছিল, অলওয়েজ একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকতো। মানে আশেপাশে সবাই মোটামুটি আমাদের ক্লাসে যারা ছিল সবাই বৃত্তি পাওয়া স্টুডেন্ট ছিল, এসএসসি তে বৃত্তি পাওয়া।
একবার হচ্ছে আমাদের ক্লাসের একটা স্যার জিজ্ঞেস করছিল, আমাদের তো লাস্টের দিকে আর কি অফলাইনে শিফট হয়েছে তাই না, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। 22 ব্যাচের আর কি। তো তখন অফলাইন ক্লাসে একদিন একটা স্যার জিজ্ঞেস করছিলেন যে এখানে কে কে এসএসসি তে বৃত্তি পাইছো। তো আমি দেখছি, আমি নিজেও বৃত্তি পাইছিলাম, মোটামুটি 95% মেয়েই হাত তুলছো, ওরা সবাই বৃত্তি পাওয়া। তো মানে আমাদের কলেজের মেয়ে যারা ছিল সবাই মোটামুটি অনেক এসএসসি তে ভালো রেজাল্ট করেই আসছে কলেজে। তো সবার মধ্যে অনেক করব করব এই টাইপের একটা এনভায়রনমেন্টই থাকে আশেপাশে, যে না পড়লে না পড়তে চাইলেও পাশের জনকে দেখেই পড়তে ইচ্ছা হয়, কারণ ও পড়তেছে তোমারও তখন পড়তে ইচ্ছা হবে, বুঝছো। এটা ছিল। আর কলেজের মানে কি বলবো, ম্যাম যারা হ্যাঁ ছিল, সিস্টার যারা ছিল, সবাই অনেক সবসময় সুন্দর সুন্দর কথা বলতো। শুধু যে পড়াশোনা নিয়ে বলতো এমনটাই না, ওনারা আমাদের লাইফ নিয়ে অনেক মানে অনেক সুন্দর সুন্দর অ্যাডভাইস দিত। সিস্টার শিখাতো অনেক সুন্দর করে, মানে কি বলবো, ওনার কথা শুনলেই মনে হয় ঘুমায় পড়বো, মানে এত মিষ্টি করে কথা বলতো ওনারা সবাই। তারপরে আমাদের রুলস টুলস যা ছিল, মানে চুলে কোনো কাট দেওয়া যাবে না, এই টাইপের সব মিলাই অনেক ভালো হতো আমাদের জন্য। কারণ কলেজে আসলে পড়াশোনার চেয়ে আমার মনে হয় এইসব লাইফে কিভাবে কি করব, তারপরে কোন জিনিসটাকে কিভাবে ট্যাকেল করব, এই জিনিসগুলো আমার মনে হয় আমি বেশি শিখছি পড়াশোনার চেয়ে। এটা আসলে আমার রিয়েলাইজেশন। কারণ মানে কতই বা পড়ছি কলেজে, নিজেই আমি আর কি নিজেই সেলফ স্টাডিটাই আমার বেশি হইতো, বাট ওনারা যে কথাগুলো বলতো ওগুলো আসলে সবসময় আমার সাথে থেকে গেছে। স্পেশালি সিস্টার শিখা, তারপরে বায়োলজির যে ম্যাম গুলা ছিল ওনারা তো প্রত্যেকেই এক একজন অনেক সুইট ছিল, তিথি মিস, উমা মিস, সবাই এত মানে ক্লাসের ফাঁকে ফাঁকে পড়ানোর মাঝে ফাঁকে ফাঁকে এত সুন্দর সুন্দর কথা বলতো মেয়েদের, মানে মেয়েদের যেহেতু আর কি আলাদা কিছু সোসাইটিতে ঝামেলা, ওগুলা বুঝাই দিত। সব মিলে আমার মনে হয় আমাদের কলেজে যারা যাবে ওরা হচ্ছে এই জিনিসগুলো অনেক ভালোভাবে শিখতে পারবে। অন্যান্য কলেজের ক্ষেত্রেও হয়তো বা সেম। আমি তার অ্যাডমিট কার্ড যেদিন আনতে গেছি কলেজ থেকে, ওই দিন হচ্ছে সিস্টার শিখা আর কি আমাদেরকে বলতেছিল যে সবসময় মনে রাখতে যে কোনো কাজ করতে গেলে তুমি পারবে, তোমাকে পারতে হবে, এই টাইপের একটা মেন্টালিটি রাখতে। তো আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে গেছি আমাদের তো, তুমি কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছো আমাদের বার? হ্যাঁ হ্যাঁ। ওই অ্যাডমিশন টেস্টে হচ্ছে আমি যখন পরীক্ষা দেওয়া শুরু করছি দেখছি কি মানে নর্মাল যে একটা প্যাটার্নের কোয়েশ্চেন হয় সেটা থেকে আগের অনেকটাই বছরগুলোতে চেঞ্জ হয়ে আসছে, ছিল। আমাদের তো হ্যাঁ অনেক আলাদা ছিল তাই না। তো আমি দেখেই হ্যাঁ। ভাবছি যে আল্লাহ আমার তো মনে হয় পরীক্ষায় কি না কি মানে আমার হবে না এই টাইপের। পরে আমি মানে অনেক হতাশ হয়ে গেছিলাম পরীক্ষার হলে। পরে আমার মনে পড়ছে সিস্টার, আসলে আমি ওখানে বসে বসে ওনার কথাগুলো মনে করতেছিলাম যে উনি তো এভাবে ভাবে বলছিল। পরে আমি নিজে যতটুকু পারি দিয়ে আসছি, আস্তে আস্তে আর কি মানে দিতে 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 দেখছি আমি অনেকখানি অনেকগুলাই পারি মানে। এটাকে আমার নিজের লাইফে ওনারা যে কথাগুলো শিখাইছে ওটার একটা ইমপ্লিকেশনের কথা বললাম, যে লাইফের ধাপে ধাপে এই কথাগুলো আমাদের দেওয়া যে শিক্ষাগুলো ওগুলা কাজে লাগছে কিভাবে। এই তো। তো কলেজে সবসময় ক্লাব, অনেকগুলা ক্লাব আছে, মেয়েরা অনেক ক্লাব করে। আমি নিজে আর কি বাসা দূরে হওয়াতে বা অন্যান্য কিছু ঝামেলার কারণে ক্লাবের অ্যাক্টিভিটিতে অত অ্যাক্টিভ ছিলাম না, বাট দেখতাম সবাই অনেক পার্টিসিপেট করে। তো যারা এইসবে অনেক ইন্টারেস্টেড, যে ডিবেটিং করবা বা সায়েন্স ক্লাবে জয়েন করবা, ইংলিশ ক্লাব আছে আমাদের, আমাদের ইংলিশ ক্লাবটা অনেক এনরিচড। তো এইসবে যারা পার্টিসিপেট করতে চাও বা তারাও আমাদের কলেজে আসতে পারো। তারপরে আমাদের কলেজ হচ্ছে স্পোর্টস নিয়ে অনেক সিরিয়াস, আমাদের হচ্ছে স্পোর্টস ডে থাকে, ওটাতে সবাইকে মাস্ট বি মানে পার্টিসিপেট করতে হয়। যদি অনেক সিভিয়ার কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে আর কি ওইটা বাদে আর কাউকে ছাড় দেওয়া হয় না, মানে তোমার ফিজিক্যাল ফিটনেসেরও একটা ব্যাপার আছে, ওটাও মেনটেন করা হয় আমাদের কলেজে। সব মিলায় আমার যে কখনো এরকম খারাপ মনে হয় নাই, বুঝছো। মানে একটা জিনিসই আমার যেটা খারাপ লাগছে যে টিচাররা সিলেবাসটা শেষ করাতে আমাদের সময় একটু সময় নিতেছিল, বাট ওইটা আমি নিজে পড়ে কাভার করে ফেলছি। ঠিক আছে, ওনাদের মানে সবাইকে বুঝাতে গেলে হয়তোবা মানে বুঝছো আমি হয়তোবা একটা জিনিস তাড়াতাড়ি ক্যাচ করতেছি, কিন্তু ক্লাসে তো মোটামুটি কয়জন, 180 জনের মতো থাকে এক একটা ক্লাসে। তো সবাইকে তো আর সেম ভাবে বোঝানো যায় না, যেন ওরা ধীরে ধীরে পড়াতেন। এইটা বাদে আমার নিজের এই প্রবলেমটা বাদে আমি আর কোনো মানে খারাপ কিছু পাই নাই আমাদের কলেজে। অনেক সুন্দর একটা পরিবেশ লাগে, আমি বলবো কলেজের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল আমার।
দ্যাট এই মিনস তো। অনেক বেশি স্যাটিসফাই কলেজ নিয়ে। আচ্ছা, এখন যদি আমি হ্যাঁ জানতে চাই হ্যাঁ। কলেজ লাইফের পড়ালেখাটা কেমন ছিল, তুমি কতক্ষণ পড়তা, কিভাবে পড়তা, সেটা যদি শেয়ার করো। আচ্ছা, আমি তো বললামই আমি সব বাসায় মানে ক্লাস করতাম কলেজের, ওটাতে রেগুলার ছিলাম, বাট ওই যে টিচারের কাছে পড়া অফলাইনে ওইটা কখনো করি নাই। আমি হচ্ছে সব সময় অন্যান্য অনেক জায়গাতেও আমি বলছি আমি সবসময় অনলাইনেই নিজে নিজেই পড়তাম। তো আচ্ছা, হচ্ছে অনলাইনে কি কোনো উম কোর্স করছো, বা বা যেমন হচ্ছে অনলাইনে পেইড কোর্স গুলো কিনে অনেকে অনলাইনে আলাদা টিচারদের কাছে পড়ে, অফলাইনে হ্যাঁ। না পড়লেও অনলাইনে পড়ে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে অনলাইন কোর্স অনেক বেড়ে গেছে। আমরা যখন এই অনলাইন কোর্স গুলো তো করোনার সময়ই অনেক মানে নতুন নতুন অনেক শুরু হয়েছে, তাই না? তো তখন আর কি, স্টার্ট হয়েছে হ্যাঁ তখনই তখন আসলে এই জিনিসটা ইন্ট্রোডাকশন। অনেক নতুন ছিল। তো তো হচ্ছে আমি সেইভাবে আর কি ওগুলা সম্পর্কে জানতামও না যে এইসব কোর্স আছে। এসে যে আজকাল টাইমে তো এগুলো শুরু হয়েছিল। তো সেইভাবে ইউটিউবে আর কি, ইউটিউবেও সবকিছু ফ্রিতে আছে, তখনই ছিল। বিভিন্ন চ্যানেলে বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক, আমি ইন্ডিয়ান অনেক চ্যানেল ফলো করতাম। তো ওদের সিলেবাসের সাথে আমাদের সিলেবাস অনেকখানি মিলে, তো ওখান থেকে আর কি করতাম। কোর্স ওইভাবে আর কি করা হয় নাই, কারণ কোর্স যে এগুলা এক্সিস্ট করে এটাই আমি আর কি আইডিয়া ছিল না, বুঝছো। থাকলে হয়তো বা আচ্ছা। জয়েন করতাম। যেটা আমি আমি একটা চ্যাপ্টার পড়া হ্যাঁ কলেজ লাইফ না আর কি। তো কি বলবো আসলে আমি তখন একে তো অফলাইন মানে ক্লাস হতো না, অনলাইনে ছিলাম। তো আমি কলেজের ক্লাস করতাম ঠিকই, কিন্তু ওই যে একটা পড়া না ধরলে যে মানুষ নিজে থেকে পড়ে না, একটা ব্যাপার আছে না যে আমাকে কেউ হ্যাঁ হ্যাঁ। পড়া ধরতেছে না, বকা দিচ্ছে না, এইটা ছিল না। তো আমি ওই ক্লাস করতাম, ক্লাসে নোট করতাম, কিন্তু নিজে যে পড়বো এটা আর করতাম না, একটা এক্সাম দিতাম না, কিছু না। তো ওই প্রেশার না আচ্ছা থাকাতে শুরুর দিকে আমি খুবই কম পড়াশোনা করা হয়েছে। শুরুর কি বলবো মোটামুটি আমার 1 বছর এভাবে হেলায় ফেলায় কাটাইছি। তো যখন আমি কলেজে আর কি অফলাইন ক্লাস শুরু হয়েছে, টিচার একটা প্রবলেম আর কি বোর্ডে ধরো লিখতেছে, যেটা করো দেখতাম মেয়েরা 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড নাকি 1 মিনিটের মধ্যে করে ফেলতেছে, আর আমি ভাবতেছি যেটা কিভাবে করবো। আমার অবস্থা তখন অনেক খারাপ ছিল। তো আমি আর কি অফলাইন ক্লাস শুরু হওয়ার পরে বুঝতে পারছি আমি অন্যদের চেয়ে কতখানি পিছায় আছি। এটা বুঝার পরে আর কি আমি তো ওইসব কোর্স টোর্সও মানে ক্লাস কোচিং কোচিং এও করতাম না। তো আমি তখন আর কি একটা নিজের মতো করে প্ল্যান বানায় নিছি যে আমার তো এইচএসসি এই টাইমের মধ্যে হতে পারে। আমাদের এইচএসসি তো মোটামুটি 22শে নভেম্বরে শুরু হয়েছে, কিন্তু হওয়ার কথা তো ছিল 22শে জুলাই আগস্টের দিকে। তোমার মনে আছে বোধহয় বন্যার জন্য হুম। পিছিয়ে গেছিল। বন্যা আর ডিসেম্বরের, অন্যান্য। হ্যাঁ হ্যাঁ, 15 হ্যাঁ মানে আমাদের আগস্টে পরীক্ষা শুরু হওয়ার কথা। আমি আর কি প্ল্যান বানাই নিচের দিকে পরীক্ষা শুরু হতে পারে জুলাই আগস্টের দিকে। তো সিলেবাসটা কবের মধ্যে শেষ করতে পারে, টেস্ট আছে, টেস্ট পরীক্ষা তো পাশ করাই লাগবে, নইলে তো আর কি ঝামেলা। তো সব মিলে আমি হ্যাঁ। নিজের একটা সেলফ স্টাডির প্ল্যান বানাই নিছি যে এই চ্যাপ্টার এই দিনের মধ্যে শেষ করব। তা আমি মেইন সবার আগে রিডিং করতাম যত মানে যতক্ষণে আমি থাকতাম। আচ্ছা মানে একটা তারপরে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করলে বুঝছিলাম এই জিনিসটা বুঝি নাই, ওইভাবে করতাম আমি। always বুঝে পড়াটাকে অনেক প্রায়োরিটাইজ করতাম, মানে কি বলবো আমার তো তখন আমি সব বুঝে 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 পড়তাম। আর হচ্ছে ইয়ে পড়া শেষ হলে আর কি এইচএসসি কোয়েশ্চেন একটু দেখতাম এই। আমি তো ওইসব কোর্স টোর্সে ছিলাম না। আর ক্লাস করতাম হচ্ছে অনলাইনে অনেক, ইউটিউবে আর কি অনেক অনেক
ক্লাস ছিল তখন, আমি সার্চ দিলেই অনেক ক্লাস চলে বললে আর কি, আর শুনে পাই আর কি, শুনে শুনে পড়তাম, এক একটা চ্যাপ্টারের জন্য চাইতাম। এখন এইটা আমার স্টাইল একটা, আমি এভাবে পড়তাম। আর হচ্ছে এই তো এইভাবে আর কি অ্যাডমিশনের কোর্সে ভর্তিছিলাম, ওটা আর কি ইঞ্জিনিয়ারিং এর কোর্স ছিল, তো ওটা নিয়ে আর কি মোটামুটি নেক্সট 2-3 মাস কাটায় দিছি অ্যাডমিশনের কোর্সে। অ্যাডমিশনের ইয়ে একটা কোর্স কিনছিলাম আচ্ছা। অনলাইনে। আমি আর কি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে চাইছিলাম ফার্স্টে। পরে হচ্ছে ওই যখন আর কি নভেম্বরে বলা হয়েছে যে রুটিনটা দেওয়া হয়েছে এইচএসসি, তো নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে বললো। পরের অক্টোবর মাস পুরোটা আর কি আমি অ্যাডমিশন এগুলো বাদ দিয়ে পুরোটা আর কি এইচএসসি টেস্ট এইচএসসি এর পেপার জন্য সলভ। ফোকাস। হ্যাঁ। তারপর আমার মানে পুরা এক মাস আমি এইচএসসি এর জন্য ইনভেস্ট করছি। তো হচ্ছে তখন আমি ফুললি মানে নতুন টেস্ট পেপার কিনে, মানে টেস্ট পেপার থেকে আর কি সলভ করতাম। তারপরে নিজে বসে বসে, আমি এইচএসসি এর জন্য কোনো মডেল টেস্টও দেই নাই আর কি, নিজেই বাসায় বসে বসে টাইম সেট করে পরীক্ষা দিতাম। সাপোজ এমসিকিউ আমি ডেইলি হচ্ছে একটা সৃজনশীলের সেলফ টেস্ট ওরকম দিতাম না, কারণ সৃজনশীল 3 ঘন্টা, আবার কে খাতা দেখবে, ওগুলো আর কি দেখে রাখতাম। প্রশ্ন কোথা থেকে আসছে, বইয়ের কোন টপিকটা থেকে আসছে, ওটা দাগায় রাখতাম যে এই টপিকটা, মানে বইয়ে লিখে রাখতাম এটা হচ্ছে এইচএসসি সৃজনশীল আসছে, বা জ্ঞানমূলকে আসছে, বা হচ্ছে অনুধাবনে আসছে। এভাবে আর কি আমি বইয়ে মার্ক করে রাখতাম। আর হচ্ছে এমসিকিউ এর জন্য ডেইলি একটা করে পরীক্ষা দিতাম। এভাবে আর কি আমার, এটার জন্য আমার এমসিকিউ তো অনেক হেল্প হয়েছে। সবাইকে আমি বলবো এমসিকিউ, কারণ এমসিকিউ ফিজিক্স, স্পেশালি ফিজিক্স আর ম্যাথ, এটা এই দুইটাতে কিন্তু টাইম ম্যানেজ করা অনেক টাফ। 25 মিনিটে, তোমাদের তো 25টা এমসিকিউ দেওয়া হ্যাঁ, লাগবে তাই না? আমাদের হচ্ছে 15টা ছিল। 25 মিনিটে মেবি 15টা এমসিকিউ দেওয়া লাগছে আমাদের বার। হ্যাঁ, মানে চয়েস করার একটা অপশন ছিল যে আমি ইচ্ছা মতো 15টা অ্যান্সার করতে পারবো, কিন্তু এটা যে আমাদের কোনো বার অনেক 15টা। বড় একটা বেনিফিট ছিল। কিন্তু হচ্ছে অন্যান্য যারা আসো সামনে কিন্তু এটা পাবা না, আগেও এরকম ছিল না, 25টার মধ্যে 25টাই অ্যান্সার করা লাগতো। তো স্পেশালি ফিজিক্স আর ম্যাথের জন্য কিন্তু টাইম ম্যানেজমেন্ট অনেক টাফ হয়ে যায় এই টাইমে, মানে 25 মিনিটে 25টা এমসিকিউ। কারণ এমসিকিউ গুলা কিন্তু খুব যে ছোট ছোট দিবে এরকম ছিল না, ইন্টিগ্রেশনের আসতো, ডিফারেন্সিয়েশনের আসতো। তো ওগুলা করতে গেলে মোটামুটি ভালোই টাইম লাগে কিন্তু, যদি এরকম শর্টকাট না শিখা থাকে। সেই জন্য প্রত্যেকদিন হচ্ছে একটু যদি নিজে থেকে, বা যারা আর কি কোচিং কোচিং এ যাও ওখানে তো ডেইলি এক্সাম নেই, ওগুলোতে সিরিয়াস হবা যে একটা এক্সাম দিলে ওটা সিরিয়াসলি এক্সাম গুলো দিবা, বুঝছো? শুরু থেকেই সিরিয়াসনেস থাকলে ভালো। আর আমি যেটা বললাম, আমি ফার্স্ট এর 1 বছর ওয়েস্ট করছি, এটা দেখে আবার মোটিভেটেড হয়ে কেউ টাইম ওয়েস্ট করিও না, কারণ আমার অনেক কষ্ট হয়েছে এই সিলেবাসটা কাভার করতে। মানে 1 বছর ওয়েস্ট করার পরে আমার হাতে আর 1 বছরের মতো ছিল, তাই না? আহ ওই 1 বছরও না, হ্যাঁ 6 মাসের মতো ছিল। তো 6 মাসে আমার সব ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দুইটা পেপার আছে তো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এগুলা কাভার দিতে আমার মোটামুটি সারা দিন পড়া লাগতো। ঠিক আছে, তখন আর কি ফেসবুক এগুলো সব ডিঅ্যাক্টিভেটেড করে সারা দিন আর কি পড়ার পিছনে ইনভেস্ট করা লাগছে। তো শুরু থেকেই যদি টাইম ওয়েস্ট না করে পড়ো, আবার এমন না যে এসএসসির পর দিন থেকে পড়া শুরু করছো, এটা করার দরকার নাই। কিন্তু কলেজ যখন স্টার্ট হবে শুরু থেকেই আর কি সিরিয়াস থাকবা। আহ কলেজে উঠলে অনেকেই থাকে যে অন্যান্য অনেক কাজে বিজি হয়ে যায়, সোশ্যাল মিডিয়া এসবে অনেক টাইম পাস করে। ওগুলা না করে, মানে ওগুলাও করবা কিন্তু পড়ার জন্য ডেইলি একটু টাইম রাখবা কলেজ লাইফে। ঠিক আছে, এটা করলে আর কি ভালো হয়। এই তো তো আমার কলেজ লাইফ মোটামুটি এমনই ছিল। আর এইচএসসি তে এইচএসসি রেজাল্টও ভালোই হয়েছিল, মোটামুটি আমি স্যাটিসফাইড ছিলাম রেজাল্ট নিয়ে। এই তো, এটাই। আহ তোমার এইচএসসি তে রেজাল্ট কেমন ছিল একটু কি বলা যাবে? এইচএসসি রেজাল্টটা। এইচএসসি, আমি এইচএসসি জিপিএ 5 পেয়েছিলাম, আর বৃত্তি পাইছি জেনারেল। আচ্ছা, জেনারেলে বৃত্তি পাইছো, দ্যাট মিনস 1200 আপ ছিল নাম্বার, অবভিয়াসলি। 1227 ছিল মেবি আমার। হ্যাঁ, হ্যাঁ, 1227। হ্যাঁ, বেশ ভালো নাম্বার ছিল। আহ যদিও হচ্ছে আমারও 1200 আপ ছিল, বাট তোমার বেশি ছিল অনেক। আচ্ছা, দেন তোমার হচ্ছে কলেজ লাইফের কথা জানলাম, যে কলেজ লাইফে কিভাবে পড়তাম। বই দাগিয়ে দাগিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে, চ্যাপ্টার শেষে আবার এইচএসসি এর কোয়েশ্চেন গুলো দেখা, এন্ড হুম। পড়ার সময় যে কোয়েশ্চেন গুলো মনে জাগে সেই কোয়েশ্চেন গুলো নোট করে লিখে রাখা, সেগুলোর অ্যান্সার অনুসন্ধান করা, এই জিনিসগুলো স্টুডেন্টরা ফলো করতে পারে।
তারপরে হচ্ছে তোমার যখন এসএসসি গেল, এইচএসসি তে গেল, তুমি দুই জায়গায় অনেক কষ্ট করে পড়ালেখা করছো এন্ড অনেক এফোর্টস দিছো। তোমার কথা শুনে আমি যতটুকু বুঝলাম, ফার্স্টের দিকে হালকা পাতলা কম হয়েছে এফোর্টস, বাট লাস্টের দিকে এফোর্টস দিয়ে একদম তুমি পরিপূর্ণ করে ফেলছো। সো এরপরে তো তোমার এইচএসসি শেষ হলে, এইচএসসি পরে তুমি অ্যাডমিশন টাইম, যেটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে মুখ্য সময় ছিল, অ্যাডমিশন টাইমে কিভাবে পড়লা সেটা আমরা জানবো। বাট তার আগে একটা ছোট প্রশ্নের উত্তর। এইচএসসি যারা 25 ব্যাচ, তাদের পরীক্ষা জুনে 26 তারিখে। সো এই টাইমে ওরা কিভাবে পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবে? ওরা কি এখন একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের জন্য পড়বে? আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে ওরা বেনিফিটেড তো হবেই না, বরং ক্ষতিগ্রস্ত হবে। সো এই ব্যাপারে হুম। তোমার মতামত? 26 জুনে পরীক্ষা শুরু হবে? হ্যাঁ, জুনের 26 তারিখে পরীক্ষা শুরু। এখন একদমই অ্যাডমিশনের মানে অ্যাডমিশন নিয়ে চিন্তা করার কোনোই দরকার নাই, এখন টোটালি এইচএসসি তেই ফোকাস দিতে হবে, ঠিক আছে? মানে এখন হচ্ছে শুধু 1 মাসও তো নাই ওদের আর হাতে। এখন হচ্ছে মানে একটা প্ল্যান বানায় ফেলো যে রিভিশন দিতে হবে এখন, ঠিক আছে? যদি কোনো গ্যাপ থাকে, গ্যাপ বলতে এমন না যে খুব মানে হাই হাই লেভেলের, মানে ধরো যেটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, সাপোজ অর্গানিক কেমিস্ট্রিতে ধরো কিছু জিনিস আছে কখনো পরীক্ষায় আসে না। একটা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা তো দেখছো কত বড়। কিছু জিনিস আছে কখনো অনেক পরীক্ষায় আসে বড়। না, আবার কিছু, হ্যাঁ, কিছু মানে টপিক আছে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো হচ্ছে ওইগুলা মানে যেটা ইম্পর্টেন্ট এইচএসসি এর জন্য সেখানে যদি গ্যাপ থাকে সেটা সলভ করো, ঠিক আছে? যে ধরো বুয়েটের অ্যাডমিশনে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসছে অর্গানিক কেমিস্ট্রিতে, সেটা তুমি পারো না, সেটা তো এখন তোমার সলভ করার কোনো প্রয়োজন নাই, ওটা
ঠিক আছে, এমন কিছু থাকে অনেক বেশি ওভার কনফিডেন্ট যে আমি এইচএসসি তে মানে আমি এখন এইচএসসি তে ফোকাস দিব না, আমি শুধু বুয়েটের প্রিপারেশন নিব, এরকম অনেকে আছে। ওদের জন্য বলবো যে দরকার নাই আসলে এই লাস্টের 1 মাস শুধুমাত্র টেস্ট পেপার সলভ করো। বইয়ের যেই জায়গাটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ সেই জায়গাগুলো বারবার করে পড়ো। এমসিকিউ এর জন্য যেগুলো লাগবে, তারপরে ইংলিশের জন্য তো আর মানে মানে আলাদা রকম ভাবে প্রিপারেশন নিতে হবে, ওইগুলাতে ফোকাস দাও আর কি, হুম। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে টোটালি হচ্ছে এইচএসসি ফোকাসড করা উচিত হ্যাঁ, হ্যাঁ। এখন। আর দেন হচ্ছে এখন তোমার অ্যাডমিশন জার্নির কথা একটু শুনি। যেহেতু এইচএসসি 25-এর ব্যাপারে শুনলাম, তো তোমার অ্যাডমিশন টাইমটা কেমন ছিল? আচ্ছা, আমি হচ্ছে কলেজে ওঠার পরে আর কি আমি ফিজিক্স পড়তে অনেক ভালো লাগতো। মানে ভালো লাগতো বলতে, ওই যে আমি অনলাইনে যখন ক্লাস করতাম ফিজিক্সের ক্লাস গুলো দেখতাম, ওগুলো দেখে অনেক ভালো লাগতো। তো আমি ভাবছিলাম আমি এই টাইপের কোনো পড়াশোনা করব। আহ তো ফিজিক্স, যেটা পিওর ফিজিক্স, আসলে আমার ফেভারিট সাবজেক্ট ছিল তখন ওটা। ওইটা নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম। তো পরে দেখছি যে ওইটা থেকে আর কি, আমি আর কি যেটা দেখছি যে ওটা থেকে ফিউচারে হয়তো বা সেরকম বাংলাদেশে সেরকম জব টব নাই, এই সব দেখে আর কি আমি ভাবছি আচ্ছা বুয়েটের প্রিপারেশন নিব। বুঝছো তো, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা আর বুয়েট পড়বো, ওইখানে আলাদা একটা মানে ওই আলাদা ভাইব জায়গাটা আছে। নিয়ে আর কি, হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে অনেক ইয়া ছিল, ফ্যাসিনেশন ছিল। তো আমি আচ্ছা, তখন থেকে টোটালি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম আসলেই। মানে আর কি যখন পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছে তখন থেকে আমি উদ্ভাসের তারপরে অন্যান্য বিভিন্ন যেই প্রশ্নের মানে প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক আছে, বই টই আছে, ওগুলা সব কালেক্ট করতাম, অনলাইনে পিডিএফ পাওয়া যায়, সব কালেক্ট করে আমি সলভ করতে ট্রাই করতাম। তো অনেক সিরিয়াস ছিলাম, আসলে অনেক সিরিয়াস ছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে। তারপর আমি তো বললাম অনলাইনে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম এইচএসসি হ্যাঁ, আর কি, মানে এইচএসসি এর অগাস্টের আগেই। দিকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটা ইঞ্জিনিয়ারিং এরই কি বলে এটাকে, প্রি অ্যাডমিশন কোর্স মেবি, ওইটাতে ভর্তি হ্যাঁ, হয়েছিলাম। হ্যাঁ, প্রি অ্যাডমিশন। খুবই সিরিয়াস ছিলাম এটা নিয়ে। আর আমার ফ্যামিলি চাইতো আমি যেন ডাক্তার হই। তো হচ্ছে আচ্ছা। মানে অনেক তা আমার বাবা হ্যাঁ, কিছু বলবা? বললাম এটা একটা জাতীয় সমস্যা, যে ফ্যামিলি চায় ডাক্তার হ্যাঁ, হোক আর সন্তান চায় ইঞ্জিনিয়ার হোক। জাতীয় সমস্যা এটা, মোটামুটি সবার হ্যাঁ। বাসাতে। তারপরে আমার আব্বু আমাকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল, মানে ইমোশনাল ব্ল্যাকমেইল বলতে বুঝায় তো সারাদিন যে ডাক্তার হও, এইটাতে অনেক ভালো। আসলে আমার তখন সত্যিকারের কোনো মানে ওইরকম প্যাশন ছিল না যে আমি ডাক্তার হবো বা কিছু, সত্যি। এখন আমি মেডিকেলে তো পড়ি, যেটা সবাই জানো, বাট এখন আস্তে আস্তে ভালো লাগতেছে জিনিসটা। বাট আসলেই আমি কাইন্ড অফ হেট করতাম এই মেডিকেল প্রফেশনটাকে। হেট না, আগে আমার পছন্দ ছিল না এইটাই। আমার পছন্দ ছিল ওই ওই দিকটা। তো আমি নিজে থেকে তো অনেক ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতেছিলাম। পরে হয়েছে কি, এইচএসসির পরে আমাদের রিটেন শেষ হওয়ার পরে, মানে রিটেন বলতে কি আর কি, কি বলে এটাকে, থিওরিটিক্যাল এক্সাম শেষ হওয়ার পরে তো প্র্যাকটিক্যাল শুরু হয়েছে ডিসেম্বরে। তো ডিসেম্বরে ওই প্র্যাকটিক্যাল তো খুব একটা যে সিরিয়াস মানে অনেক কঠিন এরকম কিছু তো ছিল না। তো ওই টাইম আমি পুরোটা আর কি সারাদিন মুভি টুভি দেখে কাটাইতাম। মেইন অ্যাডমিশনের প্রিপারেশন আমি শুরু করছি জানুয়ারি মাসে আর কি। আমাদের এইচএসসি তো শেষ হয়েছে ডিসেম্বরে, পরে আর কি 23 সালের, 23 সাল না, হ্যাঁ 23 সালের জানুয়ারিতে আর কি আমি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করছি। তো হচ্ছে আচ্ছা, আর কি আমি তো চাইতাম ইঞ্জিনিয়ারিং এর কোনো কোর্সে ভর্তি হব বা কোচিং এ, কিন্তু ফ্যামিলি আমাকে আর কি ভর্তি করায় দিছে একটা মেডিকেলের অ্যাডমিশনের কোচিং, আমি রেটিনাতে করছি। তো রেটিনায় ভর্তি আচ্ছা, করায় দিছে, পরে আমি ভাবছি আচ্ছা যেহেতু আব্বু এত চায়, ফ্যামিলি এত বুঝায়, মানে অবশ্যই মা বাবা যেটা বলে ভালোর জন্যই বলে আমাদের। সেটা ভালো, হ্যাঁ। তারপরে আমি সবসময় দেখতাম যে আব্বু আম্মুর কথা যখনই না মেনে উল্টাপাল্টা কিছু করতে গেছে আমার সাথে, মানে ভালো কিছু হয় নাই, খারাপই হয়েছে, রিগ্রেট করছি জিনিসটা। পরে আমি ভাবলাম আচ্ছা আমি ট্রাই করে দেখি আব্বু আম্মুর কথা। তো আমি ওই 2 মাস, আমি এর আগে কখনো মেডিকেলের কোনো বই মানে মেডিকেল ডেডিকেটেড যে প্রিপারেশন, কোয়েশ্চেন ব্যাংক বা সাপোজ রেটিনার বই টই, এগুলো কোনোদিন আমি খুলেও দেখি না এই এই ইয়ার আগে, অ্যাডমিশনের ক্লাস শুরু করার আগে। তখন ওই 2 মাস, আমাদের তো মার্চে এক্সাম হয়েছে, তো মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসই টাইম পাইছি, তাই না? তো আমি তো ওইসব প্রি মেডিকেল এসব করিও নাই। তো আমার আইডিয়াও ছিল না, আমার সব একদম মানে ফ্রম দ্য স্ক্র্যাচ শুরু করতে হয়েছে, নিজে নিজে একা একা ওই দাগাদাগি করা, তারপরে এক্সট্রা রাইটারের ইনফরমেশন সব আর কি আমি মানে ওই 2 মাসের মধ্যে শেষ করা লাগছে।
তো আমি বেঁচে গেছি কারণ হচ্ছে আর ওখানে ফুল সিলেবাস ছিল। আমার হচ্ছে বেঁচে গেছি কারণ আমি আগে সব কনসেপ্ট ক্লিয়ার করে রাখছিলাম। আর হচ্ছে ফুল সিলেবাসের যে আমাদের তো শর্ট, এইচএসসি তে শর্ট ছিল, কিন্তু মেডিকেল অ্যাডমিশন ফুল মেডিকেলে সিলেবাস ফুল ছিল। ছিল। তো হ্যাঁ, ফুল সিলেবাসের যে শর্টের বাহিরের চ্যাপ্টার গুলো ওগুলো হচ্ছে আমার আগে পড়া ছিল, মানে ওই যে আউট অফ কিউরিয়াসিটি পড়ে রাখতাম একটু কনসেপ্ট। সাপোজ ফিজিক্সের একটা চ্যাপ্টারের কনসেপ্ট তো আরেকটা চ্যাপ্টারে লাগেই, তাই না? তো এই ভেবে আমি হ্যাঁ আর কি সবই, মোটামুটি সব সাবজেক্টেরই এক্সট্রা যে চ্যাপ্টার গুলো আছে ওগুলা মানে যতটুকু পারা যায় পড়ে রাখছিলাম। অ্যাটলিস্ট কনসেপ্টটা ঠিক করে রাখছিলাম। তো এই জন্য আর কি আমার কিছুটা, মানে একেবারেই যে কোনোদিনও পড়ি নাই এক্সট্রা চ্যাপ্টার গুলা, এরকমটা হয় নাই। তো এই জন্য আমি বেঁচে গেছি। তুমি যেটা বলছো যে 2 মাসে তো আসলে প্রিপারেশন নেওয়া যায় না, আমি কলেজের ওই যে লাস্ট মানে যখন সিরিয়াস হয়েছে তখন যে সিরিয়াসলি সবকিছু পড়ে রাখলাম, ওইটার কারণেই হচ্ছে আমার মেডিকেলের অ্যাডমিশনের জার্নিটা আসলে একটু কিছুটা হলেও সহজ হয়েছে। মানে আমি যেহেতু আগে প্রি মেডিকেল করি নাই, মেডিকেল রিলেটেড কোনো কোর্স টোর্সও করি নাই, জাস্ট আমার আগে পড়া ছিল দেখে আমার আর কি সহজ হয়েছে, বুঝছো? মানে জিনিসটা হ্যাঁ পড়া আছে, জাস্ট এখন মেডিকেলের জন্য কিভাবে পড়তে হবে, মেডিকেলের জন্য কোন জায়গাটা লাগবে, ওইগুলো আর কি ওই 2 মাসে পড়ছি। বুঝতে পারছো? এইটা হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে তখন কোচিং এ, আমি একটা কোচিং এই ছিলাম মোটামুটি সিরিয়াসলি। আর অন্যান্য বিভিন্ন মানে ম্যাটেরিয়ালস কালেক্ট করতাম অনলাইনে, বা যেভাবেই হোক কালেক্ট করে করে পড়ার চেষ্টা করতাম। মানে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স কালেক্ট করতাম, তারপরে এক্সট্রা রাইটারের বই, মানে ওই 2 মাস আমি 1 সেকেন্ডও ওয়েস্ট করার মানে ট্রাই করেছি যেন 1 সেকেন্ডও ওয়েস্ট না হয়। অনেক অনেক কষ্ট করে পড়তে হয়েছে, কারণ আমার তো সময়ের স্বল্পতা ছিল। অন্যান্য যারা আগে থেকে পড়ে রাখছে ওদের হয়তো বা এতটা, মানে আমি বলতেছি না যে তোমার সারাদিন রাত না ঘুমায় পড়তে, কিন্তু আমার যেহেতু আগে পড়া ছিল না, তো কাভার করার জন্য আমার অনেক অনেক পরিশ্রম করা লাগছে ওই 2 মাসে, মানে অন্যদের চেয়ে ধরো আরেকটু বেশি কষ্ট করা লাগছে এইটা। হুম এই তো। হুম হুম আর হুম। অ্যাডমিশনের টাইমে হচ্ছে আমি আহ মোটামুটি চেষ্টা করতাম, মানে কোচিং এর পরীক্ষা দিতাম, কিন্তু ওইটা হচ্ছে আমি ওই যে রেসিডুয়াল নলেজ থেকে পরীক্ষা দিতাম। আমি আর কি টেস্ট করতাম যে আমার আগে যেটা পড়ছি ওটা কতটুকু মনে আছে। আর আহ নিজে নিজে হচ্ছে বাসায় সারাদিন আমার যেই জায়গায় গ্যাপ আছে, আমার অনেক গ্যাপ ছিল, বললামই তো আমি যেহেতু মেডিকেলের প্রিপারেশন আগে নেই নাই, তো অনেক গ্যাপ ট্যাপ ছিল, ওগুলো আর কি নিজে নিজে বাসায় সলভ করার চেষ্টা করতাম। অলওয়েজ সেলফ স্টাডিটাই আমার জন্য সবসময় হেল্প করছে, আমার আমার জন্য। দেখা যায় হুম কোচিং হুম হুম। টোচিং এর পড়া আমার জন্য কখনোই, আমার জন্য কখনোই খুব একটা বেশি ইফেক্টিভ ছিল না, তো আমি নিজে নিজে বেশি পড়তাম। আর হচ্ছে ভাইয়ারা যেগুলো ক্লাসে দাগায় দিত ওগুলো তো পড়তামই, কিন্তু সবসময় আমি যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট ওদেরকে বলবো, আহ আমাদের বাড়ি দেখো, আমাদের মানে একবার বলা হয়েছিল যে ওই যে বায়োলজি ফার্স্ট পেপারের যে লাস্ট চ্যাপ্টারটা আছে জীবের পরিবেশ ও বিস্তার, ওইখান থেকে আগে মোটামুটি কখনোই কোনো কোয়েশ্চেন আসতো না। মানে আগের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায়। কিন্তু আমি ওটা মানে ওটা আমাদেরকে বলা হয়েছিল ওখান থেকে কোয়েশ্চেন আসবে না। চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, অনেক ইনফরমেটিভ, অনেক ইনফরমেশন আছে, হ্যাঁ কিন্তু মানে চিন্তা করলে দেখো যে এত এই চ্যাপ্টারটা পড়তে গেলে যে এফোর্টটা দিব সেই অনুযায়ী তো মানে প্রশ্ন যদি নাই আসে তাহলে তো আমার মানে আমার তো টাইম একটা লিমিটেড টাইম, এই টাইমে যদি আমি অন্য চ্যাপ্টার পড়ি তাহলে কোয়েশ্চেন কমন পাবো। এই সেন্সে আমার বলা হয়েছিল ওই চ্যাপ্টারটা স্কিপ করতে অ্যাডমিশনের টাইমে। কিন্তু পরে আসলে আমাদের ওই ওই চ্যাপ্টার থেকে আহ আমাদের মেবি অ্যাডমিশনে 5টা না 4টা 5টার মতো কোয়েশ্চেন আসছিল। তো কোয়েশ্চেন প্যাটার্ন যে কোনো টাইমে যে কোনো রকম চেঞ্জ হতেই পারে। তুমি সবসময় চেষ্টা করবে সব করে রাখার, একদম 100% যেন করা থাকে, কাভার করা থাকে, ঠিক আছে? এইটা চেষ্টা করবা। আমি আর কি এইটাই চেষ্টা করতাম যেন আমার কোনো জায়গায় কোনো গ্যাপ না থাকে আর কি, অ্যাডমিশনের টাইম এটা ফলো করছিলাম। এই তো। আর হচ্ছে নিজে নিজে অনেক বই টই মানে এক্সট্রা ধরো, আমি তো একটা কোচিং এ ছিলাম কিন্তু অন্যান্য বিভিন্ন যে রিসোর্স আছে ওগুলো আর কি কালেক্ট করে পড়ার চেষ্টা করতাম। বারবার রিভিশন দিতাম, মানে ধরো একটা জিনিস ভুলে গেছি, আবার পৃষ্ঠা উল্টায় পড়ে নিতেছি। অনেকে আমি এখন যাদের মেন্টরশিপ করাই ওরা দেখা যায় ভুলে গেলে মানে পড়ছি কিন্তু ভুলে গেছে, এটা নিয়ে অনেক হতাশ হয়ে যায়। এটাও হওয়া যাবে না, মানে ভুলাটাই নর্মাল, হ্যাঁ। তো ভুললে আবার যায় পড়তে হবে, ঠিক আছে? এইটা প্র্যাকটিস করবা। এই তো। আর হচ্ছে মোটামুটি এগুলাই ফলো করছিলাম অ্যাডমিশন টাইমে। আর হচ্ছে আমার অ্যাডমিশনে 1 সেকেন্ড একটা জিনিস। ওকে ওকে, অবশ্যই। আচ্ছা, আমি হচ্ছে ওই মানে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার সময় আমার মেন্টালিটি ছিল মানে মাইন্ডসেট ছিল যে আমি পরীক্ষাটায় বসি,
টিকলে তো ভালো, আর যদি মানে না আসে তাহলে আর কি আমি পরের দিন থেকে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া শুরু করবো। আসলে এরকম ছিল, আমি তো আসলে পরীক্ষাটা দিছিলাম আব্বু আম্মু চাইতো, তাই আব্বু আম্মুকে হ্যাপি করানোর জন্য। পরে রেজাল্ট দেওয়ার পর তো মানে ভালো হয়েছিল, রেজাল্টটা অনেক বেশি ভালো হয়ে গেছে। পরে হচ্ছে আমি আচ্ছা। করছি যে আমি আর ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিব না, ডিএমসি তেই পড়বো। এটা ঠিক করার পরে আমি আর মানে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন কন্টিনিউ করি নাই। তো বুয়েটের ফর্ম আগে থেকে তোলা ছিল, হ্যাঁ, এই জন্য আমি পরীক্ষাটা অ্যাটেন্ড করছি, মানে আগেই ফর্ম তোলা ছিল। তো পরীক্ষাটা একটু যাই দিয়ে আসি, এমন না যে আমি টিকার পরে ফর্ম তুলছি, এটাও না। আমার ফর্ম আগেই তোলা ছিল, তো আমি ফর্ম যেহেতু তুলছি তো পরীক্ষাটাও দিয়ে আসি। আর আমার অনেক ইচ্ছা ছিল তো জীবনে একবার যাব, পরীক্ষাটা দিয়ে আসি, এই জন্য পরীক্ষা দিছি। আমি দুই জায়গাতেই পরীক্ষা দিছি, শুধু মেডিকেল আর বুয়েটে। আর মেডিকেলে হয়েছে, বুয়েটে আর লাস্টে যেহেতু কন্টিনিউ করি নাই প্রিপারেশন, এই কারণে আর হয় নাই, লাস্টে প্রিলিতে আসে নাই না। এই তো এটাই আমার অ্যাডমিশন জার্নি ছিল। আর এই তো আর কিছু না। না, আইডিয়ার যে তুমি প্রিপারেশন খুব ভালো নাও নাই, পরীক্ষা খুব ভালো দাও নাই, তারপরেও যদি সেভেন্থ হও জাতীয় মেধায়, তো প্রিপারেশন যদি খুব ভালো থাকতো আর পরীক্ষা যদি আরো ভালো হতো, তাহলে রেজাল্ট কি হতো সেটাই ভাবতেছিলাম। যদিও হচ্ছে অন্যতম সেরা রেজাল্ট ছিল সেভেন্থ। দ্যাট মিনস টপ 10-এ তো অবশ্যই মোস্ট ব্রিলিয়েন্ট বলাই লাগবে আমাকে। আহ এখন আমি যদি জিজ্ঞেস করি যে এইচএসসি যে 26 ব্যাচ, তোমার থেকে হচ্ছে কি হচ্ছে তারা এক্সপেক্ট করতেছে যে হচ্ছে এখন কিভাবে পড়তে হবে? এইচএসসি 26-এর এখনো কিন্তু 25-এর এইচএসসি হয় নাই। সো 25-এর হুম। এইচএসসি হয়ে যাওয়ার পরে হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। সো ওরা জাস্ট হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠলো। সো এখনই ওদের কিভাবে পড়া উচিত? আর এরপর হচ্ছে 25 ব্যাচ যারা, তারা কিভাবে পড়বে? ওদের কলেজ এখনো শুরু হয়নি, ওরা জাস্ট এসএসসি দিছে। সো এইচএসসি 27 যারা, সো আচ্ছা, ওরা 26-এর এইচএসসি ব্যাপারে। 27 আর এসএসসি 25? হ্যাঁ, এসএসসি 25, আর এরা হচ্ছে তোমার এইচএসসি 26। সো মানে আমরা মেইনলি হচ্ছে এইচএসসি 26 আর এইচএসসি 27 নিয়ে বলতে চাচ্ছি। So, এই হুম। দুই ব্যাচ তারা কিভাবে পড়বে? আচ্ছা, এইচএসসি 26-এর তো অলরেডি এক বছরের মতো ক্লাস হয়ে গেছে। আর হচ্ছে আহ 1 মাস পরে যদি এইচএসসি 25-এর পরীক্ষা হয়, তো তোমরা ধরে রাখো তোমাদের এইচএসসি 26-এর এইচএসসি হবে আগামী বছরের সাপোজ এপ্রিল মে এই টাইমের দিকে শুরু হয়ে যাবে, হ্যাঁ। তো হচ্ছে হ্যাঁ, তোমাদের টেস্ট পরীক্ষা আর নেক্সট 5-6 মাসের মধ্যে হয়েই যাবে, তাই না? তো টেস্টের আগে অবশ্যই চেষ্টা করবা সিলেবাসটা শেষ করে ফেলার একবার, যেহেতু অলরেডি এক বছর শেষ। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের যে মানে সব বইয়ের তোমাদের সিলেবাস কতটুকু আমি আসলে জানি না। এইচএসসি 26-এর কি শর্ট সিলেবাস? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, শর্ট সিলেবাস হলে তো ভালো। মানে যেই অধ্যায়গুলো আছে এইচএসসি তে, ওগুলার মধ্যে দেখো কতটুকু শেষ করছো তুমি। মানে এমন না যে একবার পড়ছি এটাকে শেষ বলা তো যায় না। দেখো যে কত মানে ভালো মতো শেষ হয়েছে কতটুকু। হ্যাঁ, যে তোমার যদি এখন একটা টেস্ট নেই, এইচএসসির মতো করে যদি একটা পরীক্ষা নেই এমসিকিউ সৃজনশীল, সেটা সেখানে তুমি ভালো করবা কিনা, ওই রকম প্রিপারেশন হয়েছে কিনা। তো এটা দেখো, কারণ অলরেডি তোমাদের এক বছর শেষ, এখন কিন্তু আর সময় নষ্ট করার সময় নেই। আরো যদি লেট করো, তোমার তো টেস্ট সামনে। টেস্টের আগে তো ফুল সিলেবাস একবার মানে এইচএসসি সিলেবাস একবার মাস্ট বি শেষ করাই লাগবে, তাই না? হ্যাঁ, তো হচ্ছে সে তো অবশ্যই। এখন মোটামুটি এখন মোটামুটি একটা মানে গ্যাপ কতটুকু আছে, কতটুকু শেষ করছো, এগুলা ফাইন্ড আউট করার টাইম চলে আসছে। তো ওইভাবে দেখো, ধরো তোমার বায়োলজিতে সাপোজ 10টা চ্যাপ্টার আছে এইচএসসি তে, সেখানে তুমি 5টা শেষ করছো অনেক ভালো মতো, এমন না যে শুধু একবার দেখছো। এটা ভালো মতো শেষ না, এইচএসসির বোর্ড কোয়েশ্চেন সলভ, এমসিকিউ সলভ, সব মিলায় হচ্ছে ভালো মতো শেষ হয়েছে কিনা এটা দেখবা। তারপরে ধরো বাকি যে 5টা চ্যাপ্টার আছে, বায়োলজি ফার্স্ট পেপারে 5টা বাকি, সেকেন্ড পেপারে 5টা বাকি, এরকম যতটুকু বাকি আছে ওটা একটা মানে প্ল্যান বানায় ফেলো যে নেক্সট 4 মাসের মধ্যে আমি সব শেষ করতেই হবে, হ্যাঁ। তো অনেক হার্ড ওয়ার্ক করা লাগবে, যারা আর কি একটু পিছায় আছো তাদের অনেক হার্ড ওয়ার্ক করা। আচ্ছা, যারা পিছায় আছো তাদের অনেক হার্ড ওয়ার্ক করা লাগবে। আর হচ্ছে আম, কি বলতেছিলাম, একটা চ্যাপ্টার পড়ার সময় অবশ্যই টেস্ট পেপারটা পাশে রেখে পড়বা, মানে টেস্ট পেপার বলতে বোর্ড কোয়েশ্চেন গুলো পাশে রেখে পড়বা, হ্যাঁ। মানে বোর্ড কোয়েশ্চেন হুম। সলভ না করলে কিন্তু তুমি কোনো আইডিয়াই পাবা না যে কিরকম কোয়েশ্চেন আসতে পারে।
ঠিক আছে, তুমি যদি মানে চ্যাপ্টার শেষ করে রেখে দিচ্ছ, অন্য চ্যাপ্টারে শিফট করতেছো, কিন্তু তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করো না, লাভ হবে না কিন্তু, বুঝছো? চ্যাপ্টার শেষ করার সাথে সাথে কোয়েশ্চেন সলভ করে ফেলবা। আমি মানে নিজে মাঝে মধ্যে আর কি একটা চ্যাপ্টার শেষ করার পরে কোয়েশ্চেন সলভ করতাম না, ধরো নেক্সট চ্যাপ্টারে চলে গেছি, তখন আর কি আমার খুবই প্রবলেম হতো যে চ্যাপ্টারের প্রবলেম মানে কি টাইপের কোয়েশ্চেন আসবে এটা তো জানি না, তাহলে আমার পরীক্ষায় কি লিখবো এগুলো আইডিয়া হবে না, বুঝছো? আর হচ্ছে এইচএসসি 26 যারা এখন থেকেই আর কি তোমরা হচ্ছে যেই মানে যেই অ্যাডমিশনে যেই দিকে যেতে চাও, ধরো কেউ মেডিকেলে অ্যাডমিশন দিতে চাও, কেউ ইঞ্জিনিয়ারিং এ দিতে চাও, যদি ভার্সিটি দিতে চাও, এখন থেকেই একটা চ্যাপ্টারের ওই মানে ধরো তুমি মেডিকেলে অ্যাডমিশন দিবা, তো ওই অ্যাডমিশনে কি কি কোয়েশ্চেন আসছে এখন থেকেই সলভ করে রাখো, ঠিক আছে? শুরু থেকেই এগুলা করো। হ্যাঁ, আবার হ্যাঁ। এমন না যে এইচএসসি এর 1 মাস আগে তুমি পড়তেছো, এটাও করা যাবে না, এখন করো, এখন তোমাদের টাইম, ঠিক আছে? এখন পড়ার পাশাপাশি অ্যাডমিশন এইচএসসি কোয়েশ্চেন সব সলভ করতে থাকো, এইটা। হুম। আর হচ্ছে যদি কোচিং এ করো বা বিভিন্ন কোর্সে থাকো, ওনারা কবের মধ্যে শেষ করবে এগুলোর দিকে একটু খেয়াল রাখবা, চেষ্টা করবা টেস্টের আগে, মানে তুমি যেভাবেই পড়ো টেস্টের আগে যেন, মানে তোমার কলেজের টেস্ট পরীক্ষার আগে যেন সব একবার এইচএসসি সিলেবাস একবার ভালো করে শেষ হয়ে যায়। আর যারা কমপ্লিট ধরো হয়, হ্যাঁ, মেডিকেলে হ্যাঁ। অ্যাডমিশন, হ্যাঁ হ্যাঁ, আর যারা ধরো মেডিকেলে অ্যাডমিশন দিবা, হ্যাঁ, তারা ফুল হচ্ছে চেষ্টা সিলেবাসের করবা কোনো বিকল্প সব নাই। ফুল, হ্যাঁ ফুল সিলেবাসটাও একটু এখন থেকেই পড়ে রাখতে চ্যাপ্টার গুলা, ঠিক আছে? নইলে অ্যাডমিশনের টাইমে গেলে কিন্তু অনেক ঝামেলা হবে। আর আমি যেটা জানি, শুধু মেডিকেল না, অন্যান্য অনেক মানে অ্যাডমিশনের যে ভার্সিটি বা যেগুলো আছে ওখানে ডেন্টালেও তো ফুল সিলেবাস, এরকম অনেক জায়গাতেই কিন্তু ফুল সিলেবাসের উপর পরীক্ষা অ্যাডমিশন হয়, বুঝছো? তো যার যেই লাইনে যাওয়ার ইচ্ছা চেষ্টা করবা এখন থেকে ওইভাবে আর কি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে, ঠিক আছে? নইলে এখন যে কম্পিটিশন, পিছায় যাবা নইলে অনেকের, যে বুঝছো, তুমি যদি সব ফেলে রাখো আমি অ্যাডমিশনের টাইমে পড়বো, তাহলেও হবে না। আবার যদি শুধু অ্যাডমিশনের জন্য পড়ছি, সারাদিন আমি বুয়েটের অ্যাডমিশন টেস্টের সলভ কোয়েশ্চেন সলভ করতেছি, এইচএসসি এর জন্য কিছুই করতেছি না, এটাও করা যাবে না, ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? এটা গেল। আর ধরো মানে শুধু যে মেডিকেলের জন্য যারা অ্যাসপিরেন্ট তারা যে শুধু মেডিকেলের মতো মানে মেডিকেলের কোয়েশ্চেন গুলো দেখবে এমনটাও না, ঠিক আছে? একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে কিছু একটা রাখতে হয় অলওয়েজ, বুঝছো? তো ব্যাকআপ হিসেবে ধরো হ্যাঁ, সেটা ভার্সিটি তো যদি অবশ্যই। রাখো, হুম, ভার্সিটির কোয়েশ্চেন একটু একটু দেখবা, ঠিক আছে? এখন থেকেই দেখো, নইলে অ্যাডমিশনে যায় আর কি ধাক্কা খেতে হবে, বুঝছো? এইভাবেই পড়ো, এইচএসসি 26 ব্যাচ এইভাবেই পড়ো। তো তোমরা কার কাছে পড়ো সেটা তো আমি জানি না, বা কিভাবে তোমাদের মানে প্ল্যান করছো পড়াশোনা সেটাও আমি জানি না, কিন্তু যেভাবে পড়ো না কেন টেস্টের আগে সব শেষ করে রাখার চেষ্টা করবা, বুঝে বুঝে পড়বা, কোয়েশ্চেন সলভ করবা, এন্ড অবশ্যই অ্যাডমিশনের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো এখন থেকে একটু একটু সলভ করবা। আচ্ছা, তো সাবিয়া 26 খুব ভালো উপদেশ বলো তো। দিচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য, যেটা খুবই কার্যকর। আসলে খুবই কার্যকর 26 ব্যাচের জন্য। ওদের এখন এই উপদেশটা দরকারও বটে। সো এই উপদেশটা ফলো করলে আমি আশা করি যে ভালো করতে পারবে। এছাড়া একটা কোর্স লঞ্চ করেছি বা করব, সেটা হচ্ছে এইচএসসি যারা 27 ব্যাচ তাদের জন্য, দ্যাট মিনস এসএসসি 25 শেষ হয়েছে তাদের জন্য অ্যাডভান্স কোর্স, এইচএসসি অ্যাডভান্স কোর্স 2027। সো এই কোর্সের মাধ্যমে হচ্ছে আমরা ওদেরকে কলেজ এগিয়ে রাখার জন্য আমরা একটা অ্যাডভান্স কোর্স, এই কোর্সে হচ্ছে সাইকেল ওয়াইজ ক্লাস হবে, 4টা সাইকেলে একটা বই শেষ হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট সাইকেল যেটা, এটা আমরা কলেজ শুরুর আগেই ওদেরকে হচ্ছে কমপ্লিট করানোর ট্রাই করব, বা কলেজের 1-2 মাসের মধ্যে আহ, শেষ করার ট্রাই করব। তো অনেক এগিয়ে থাকতে পারবে। তুমি কি বলো সাবিহা এই ব্যাপারে? হ্যাঁ, এটা ফলো করা যায়, তোমাদের যে প্ল্যানটা আছে ওটা ভালোই মনে হচ্ছে। মানে একটা প্ল্যান তো থাকতে হবে কোর্সের, ওই এই প্ল্যান লাগাইলে ওরা অনেকখানি করতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে অনেক আগায় থাকা যাবে। এন্ড দেখা যায় যে এই যে যে টাইমটা ওয়েস্ট হয়, এসএসসি পরীক্ষা দিয়ে দিচ্ছে, এখন পড়ালেখা নাই, কলেজে চাপ নাই, তো অনেকেরই টাইম ওয়েস্ট হয়। সেক্ষেত্রে টাইমটা ওয়েস্ট না করে, যেহেতু অ্যাডমিশন একটা ভাইটাল জায়গা, সো এখন থেকে টাইম ওয়েস্ট না করে এই টাইমটা যদি ইউটিলাইজ করতে পারে, তো আশা করা যায় যে কলেজ লাইফে তো ভালো করবেই, পাশাপাশি অ্যাডমিশন টাইমেও ভালো করবে। আহ তো যাই হোক, আমরা পুরোটা সময় হচ্ছে সাবিহার বক্তব্য শুনলাম, সাবিহার মূল্যবান টাইম আমরা অনেক waste করলাম। যদিও হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হবে, কারণ এখানে এইচএসসি 25, 26, 27 তিন ব্যাচের জন্যই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সাবিহার কলেজ লাইফ, স্কুল লাইফ, তার
আদার্স সব ব্যাপারে, পড়ালেখার ব্যাপারে আমরা জানলাম কিভাবে পড়ালেখা করেছে। তো এই যে যে স্ট্র্যাটেজি গুলো, এগুলো যদি স্টুডেন্টরা ফলো করে, স্পেশালি 26 ব্যাচ যদি স্ট্র্যাটেজি গুলো ফলো করে, তো আশা করা যায় যে মিস হবে না। মেডিকেল বা BET যেটাই হোক, এইচএসসি রেজাল্ট তো ভালো হবেই, সাথে সাথে অ্যাডমিশনের সময় হচ্ছে চান্স গুলো মিস হওয়া থেকে তারা বাঁচতে পারবে, বা সেক্ষেত্রে তারা ভালো সফলতা অর্জন করতে পারবে, সাকসেসফুল হবে। তো এই সব কিছুর জন্য, এত উপদেশ দেওয়ার জন্য সাবিহাকে অনেক অনেক থ্যাঙ্কস। সাবিহা, আচ্ছা, স্পেশালি তোমাকেও হচ্ছে আমার থ্যাংক পক্ষ থেকে। তোমাকেও থ্যাংকস আমাকে এই ইয়েতে অনুষ্ঠানটাতে ডাকার জন্য। আর আই হোপ আমি যেগুলো বলছি এগুলো দিয়ে তোমাদের উপকার হবে, তাহলে আমারও ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। সবাই ভালো করে হ্যাঁ পড়াশোনা করো। অবশ্যই। আর পড়াশোনাতে সিরিয়াস হও, ঠিক আছে? এখন অনেকেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, ওগুলো করা যাবে না। কলেজ লাইফটাতে মোটামুটি ভালো করেই প্রিপারেশনে ভালো করার জন্য। জি, জি। আহ সেক্ষেত্রে মানে অবশ্যই সাবিহার উপদেশটা আমরা মানবো। তো সব মিলিয়ে লাইভ সেশনটা অনেক ভালো ছিল, সাবিহার অনেক মূল্যবান উপদেশ আমরা শুনেছি। এন্ড এটার জন্য অবশ্যই তো সাবিহাকে থ্যাঙ্কস। সাবিহা লাস্টে স্টুডেন্টদের বললো যে তোমরা এই রুলস গুলো ফলো করো। সো এইখানেই আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। সাবিহাকে আরো থ্যাঙ্কস জানানো লাগতেছে, কারণ এত সুন্দর সুন্দর উপদেশগুলো দিয়েছে স্টুডেন্টদের কি করা উচিত, কিভাবে পড়ালেখা করা উচিত, কি কি করা উচিত না, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, কারণ সোশ্যাল মিডিয়া এডিকশন হয়ে যাচ্ছে দিন দিন। সো এই সবগুলো উপদেশ দেওয়ায় স্টুডেন্টরা খুব বেশি উপকৃত হবে। সাবিহা, তুমি কি স্টুডেন্টদের উদ্দেশ্যে আর কিছু বলবে, বা এই ব্যাপারে আর কিছু বলতে চাও? এইচএসসি 25, 26, 27 যারাই দেখো না কেন, আমি তো অনেক কথাই বলছি, যেগুলো আর কি বললাম সেগুলা মোটামুটি ফলো করার চেষ্টা করিও। আর হচ্ছে উম, পড়াশোনা নিয়ে মাত্র যেটা বললাম, একটু সিরিয়াস, অনেকেই আছো সিরিয়াস, যারা কম সিরিয়াস ওরা হচ্ছে মানে শুরু থেকেই একটু একটু চেষ্টা করবে একটা গোল রাখার। হ্যাঁ, ওই গোলটা অনুযায়ী গোল সেট করে ওভাবে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর বুঝে বুঝে পড়িও। আম, এই তো হ্যাঁ। কলেজের ক্লাসগুলো ভালো মতো দিও। আচ্ছা। আর হচ্ছে অ্যাডমিশনে যেন ভালো হয়। মানে এখন দেখা যায় অনেকেরই আশানুরূপ রেজাল্ট রেজাল্ট সবারই তো হয়। ভর্তি হওয়ার ইচ্ছা আছে, তাই না? হ্যাঁ, তো শুরু থেকে আর কি ওগুলা নিয়ে একটু একটু ঘাটাঘাটি করো, দেখো ভালোই হবে লাস্টে দিন শেষে। আর সবকে অল দা বেস্ট। হ্যাঁ, সাবিহা অ্যাকচুয়ালি বললো গোলের কথা। তো মানে দিন শেষে হচ্ছে এই গোলটাই হচ্ছে মেইন। যার গোল, যার ডেডিকেশন আছে, আলটিমেটলি সেই তো গোল পৌঁছাতে পারবে। তো এই গোলের লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা আজকে আমাদের লাইভ সেশন শেষ করতে চাই। প্রত্যেকে যে যে যার যার গোলে পৌঁছাতে পারুক, সেই শুভকামনা রইলো সবার জন্য। আজকে এখানেই লাইভ সেশনটি শেষ হচ্ছে। সাবিহা, তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর সবার ওয়েলকাম। জন্য অনেক শুভকামনা। ওকে।